আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। আশা করছি সবাই ভালো আছেন। এখন আছি গুয়াংজুতে। আপনাদের সাথে আমি আলোচনা করছি। গত কয়েকদিন ধরে অনেক আপনাদেরকে ভিডিও দিয়েছি, বিশেষ করে আজকে সারাদিনে আপনার কসমেটিক্সের ব্যাপারে বেশ কিছু ভিডিও দিয়েছি। অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি, তো সেই হিসাবে আমি আজকে চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে রিপ্লাই দেওয়ার জন্য। তাছাড়া ব্যাগের মার্কেট থেকে আমি ভিডিও দিয়েছিলাম, গতবার জুতার মার্কেট থেকে ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই এই ব্যাপারে এগুলো জানতে চেয়েছেন, বিস্তারিত জানতে চেয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। আমি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লাইভে চলে আসছি। গতকালকেও আমি লাইভে আসছিলাম, ওটাও পূর্ব ঘোষণা ছাড়াই। তো যেহেতু পূর্ব ঘোষণা ছাড়াই লাইভে চলে আসছি, এই জন্য আমি বলতেছি আসলে পূর্ব ঘোষণা লাইভে আসার কারণ হচ্ছে এখন বর্তমানে চায়নাতে আমাদের সাথে 20 জন নতুন উদ্যোক্তা আসছেন। গত সপ্তাহে 40 জন নতুন উদ্যোক্তা চায়নাতে এসেছিলেন। টোটাল এই 60 জনের যে রিকোয়ারমেন্ট সেগুলো কেনা, আবার শিপমেন্ট, এভরিথিং নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম। এবং এই চায়না থেকে 4টা কান্ট্রিতে এই গত 15 দিনে 4টা কান্ট্রির অর্ডার আমরা এক্সিকিউট করলাম। এই সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আমি এখন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর লাইভে দিব। আপনাদের যে কোনো ইম্পোর্টের যে প্রশ্নগুলো, ইম্পোর্টের বিজনেস সম্পর্কে যে প্রশ্নগুলো, এগুলো নিয়ে আমি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যারা, আমি জানি না কতজন দেখতেছেন, আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে আমরা আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি পারেন তাহলে কমেন্টস করেন যে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন। এবং আজকের টপিকস হচ্ছে জুতো, ব্যাগ এবং কসমেটিক্স বিজনেস নিয়ে অনেকের কোশ্চেন জমা হয়ে আছে। ব্যাগ এবং জুতা নিয়ে আগেও কয়েকবার কথা বলা হয়েছে। সো আমি জানি না কয়জন লাইভ দেখছেন বা এখানে মাঝে মধ্যে আসে, বা চায়নাতে ফেসবুক লাইভটা একটু কঠিন, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। যারা অলরেডি লাইভটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব পারলে একটু শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে হয়তো কুল একটা শব্দ আসতেছে, মনে হবে নদীর পাড়ে বসে আছি, আসে না। আমি আসলে বসে আছি হচ্ছে আমার হোটেল লবিতে। দেখেন ওইখানে একটা ছোট্ট ঝর্ণার মতো আছে, সেখান থেকে পানি পড়তেছে। সেই শব্দটা হয়তো কিছুটা আপনাদের কানে যাবে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার আগে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেন্ডিং যেগুলো আছে সেগুলো একটু আমি উত্তর দিব ইনশাআল্লাহ। তো সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের লাইভটা এখন দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন প্লিজ। যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন। আপনাদের কমন কিছু প্রশ্ন আছে যে ভাইয়া আপনি কি চায়নাতেই থাকতেছেন বর্তমানে, নাকি বাংলাদেশে থাকতেছেন, বাংলাদেশেও আসতেছেন। আমি আসলে মূলত আপনার এখন বর্তমানে চায়নাতে একটু বেশি থাকা হচ্ছে। আপনারা হয়তো জানেন যে আমি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি চায়নাতে অফিস, তারপরে হচ্ছে আপনার লাইসেন্স করেছি। সো এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এইখানে একটু সময় দিতে হচ্ছে। তবে আমি জানুয়ারি মাসটাও আমার খুব ব্যস্ততায় যাবে। জানুয়ারি মাসেও প্রায় আপনার 70 জনের মতো বাংলাদেশি আপনার প্লাস দুবাই, কাতার, ওমান থেকে নতুন উদ্যোক্তা তারা আসবেন এখানে। ঠিক আছে, তাদের সাথে একটু সময় দিতে হবে। তারপরে ফেব্রুয়ারি এবং মার্চে আমি বাংলাদেশের যেই অবস্থান বা বাংলাদেশের যে ইম্পোর্ট ব্যবসাটা প্লাস হচ্ছে গার্মেন্টস ব্যবসাটা, নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজিতে ব্যবসা করেন তাদেরকে নিয়ে আমি একটু কাজ করব। এবং অনেক আগে থেকে কমিটমেন্ট ছিল যে জেলা যেয়ে আমি আপনাদের সাথে ওয়ার্কশপ বা সেমিনার করব, যাতে আপনারা বিজনেসটা বুঝতে পারেন। তো সময়ের কারণে হচ্ছিল না। অলরেডি কিছু ভাই আমাদের লাইভে চলে আসছেন, দেখাচ্ছে মোহাম্মদ হোসেন ভাই আসছেন চট্টগ্রাম থেকে। হোসেন ভাই সবসময় থাকেন আমাদের সাথে, অনেক সময় আমি হোসেন ভাইকে দেখি। হোসেন ভাই কেমন আছেন? চট্টগ্রামে গেলে আপনার সাথে দেখা করবো আশা করছি। তারপর আলামিন ভাই আছেন কুমিল্লা থেকে, ফিরোজ ভাই আছেন সিঙ্গাপুর থেকে। কুমিল্লা থেকে আছেন আলামিন ভাই, সিঙ্গাপুর থেকে আছেন একজন।
আর তাছাড়া আবু বক্কর ভাই আছেন সিঙ্গাপুর থেকে। আলামিন ভাইও আমাদের খুব পুরানো একজন বন্ধু বলতে পারেন। তিনি একদিন সম্ভবত আমি যদি ভুল না করি আমাদের অফিসে তার ছেলেকে নিয়ে এসেছিলেন। আবু বক্কর ভাই আছেন সিঙ্গাপুর থেকে, সবার সাথে আমাদের সাথে মোটামুটি কথা হয়। এখন আপনারা যারা আছেন এখন লাইভে, সবাইকে রিকোয়েস্ট করব কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য আমাদের জানা মতে যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আমি সব কিছু যতটুকু জানি সব কিছু আমি আমার জানা মতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের যেটা টপিকস, প্রথম যদি আমি কসমেটিক্সে আসি, কসমেটিক্সে এমন একটা ব্যবসা যেটা যদি আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন, এটা আমি আজকে একটা ইসে বলছি যে কোটি টাকার ব্যবসা। আসলে কসমেটিক্সে কোটি টাকার ব্যবসা, শত কোটি টাকার ব্যবসা। সারা পৃথিবীতে যারা ব্র্যান্ড করতে পারছে, নিজস্ব একটা ব্র্যান্ড করতে পারছে, তারা আসলেই শত কোটি টাকার ব্যবসা এটা আপনার করছে, বিশেষ করে কসমেটিক্সটা নিয়ে। এখন কসমেটিক্স যে বিষয়টা সেটা হচ্ছে কি অবশ্যই আপনাদেরকে কসমেটিক্স বিজনেস যদি অল্প পুঁজিতে করতে চান, প্রথম চোটে আপনাকে ছোট ছোট করে চাইনিজ যে সমস্ত ব্র্যান্ড হচ্ছে বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর যে কোনো ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে আলটিমেটলি আপনাদের টার্গেট থাকতে হবে ও যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা। আপনারা জানেন কি না জানি না, 10 থেকে 15 টাকার ভিতরে লিপস্টিক এখান থেকে তৈরি করে নেওয়া যায়। আপনার 200 টাকার ভিতরে যে কোনো 700 থেকে 800 ml আপনার যে কোনো শ্যাম্পু, ভালো মানের শ্যাম্পু 200 টাকার ভিতরে তৈরি করে নেওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম বহুত আইটেম আছে যেগুলো কিনা চায়না থেকে অল্প পয়সায় তৈরি করে নেওয়া যায়। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের শিপিং কস্টটা, এটা শিপিং কস্টটা খুব বেশি। এবং আর একটা সমস্যা হয় হচ্ছে বিএসটিআই এর ঝামেলা হয়। বিএসটিআই থেকে এটা আপনার বেশ কিছু আপনার ইস্যু থাকে, বিএসটিআই করে নিতে হয়। তো প্রথম চোটে অনেকেই বাংলাদেশ থেকে, চায়না থেকে বা থাইল্যান্ড থেকে বা ইন্ডিয়া থেকে যে কসমেটিক্স আনেন, প্রথমে নিজস্ব ব্র্যান্ড না হলে অনেকে বিএসটিআই ছাড়া মার্কেটিং করেন, যেটা যদিও বৈধ না, তারপর অনেকে করেন, করতে পারেন না তা না, করেন। এটা করা যায় না তাই না, করা যায়, করতেছে অনেকে। এখন যে কোনো বিজনেসের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকে, সেটা হচ্ছে গিয়ে কি কত ইনভেস্টমেন্ট লাগবে। এখন কসমেটিক্স ব্যবসার জন্য যে জিনিসটা, সেটা যদি আপনি প্রথমে শ্যাম্পু, সাবান বা এই ধরনের যে কোনো কিছু দিয়ে শুরু করেন, আপনি 40-50 হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন। আবারও বলতেছি, এটা হচ্ছে শুরু করতে পারবেন। আপনার সেল যত বেশি জেনারেট হবে, আস্তে আস্তে আপনি তত বেশি ইনভেস্টমেন্ট বাড়ানোর সুযোগ আছে। এবং এটা কোটি টাকা ইনভেস্ট করেও এই বিজনেস অনেকেই করে এবং এই বিজনেস করছে। আচ্ছা, উজ্জ্বল ভাই লিখছেন যে এই প্রশ্নটাই করেছেন উজ্জ্বল ভাই, যে কেমন পুঁজি লাগে গার্মেন্টস ব্যবসার জন্য, কসমেটিক্স ব্যবসার জন্য কেমন পুঁজি লাগে। শুরু করতে 40-50 হাজার টাকার মধ্যে শুরু করা যায়। এখন কিভাবে শুরু করবেন, আপনার কসমেটিক্স বিজনেসটা কিভাবে শুরু করা যায় বা কিভাবে শুরু করবেন। আপনি যদি চান তাহলে কসমেটিক্স ব্যবসার জন্য যে ধরনের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে চান বা যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান, সেই প্রোডাক্টগুলো আপনি অনলাইন থেকেও সোর্স করতে পারেন। অনলাইন থেকে সোর্স করে আপনি এগুলো বিক্রি করতে পারেন। এবং আবার আপনি যদি চায়না আসেন, সেক্ষেত্রে গুয়াংজুতে আসলেই বিশাল কিছু মার্কেট আছে। যেমন আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে জিংফা প্লাজা, ওয়াফা, গ্লোবাল কসমেটিক্সে। এছাড়াও আছে হচ্ছে বিউটি এক্সচেঞ্জ মার্কেট। এই সমস্ত মার্কেটগুলো যে আপনি নিজে সোর্স করতে পারেন। এদের কাছে হিউজ কালেকশন থাকে, অনেক অপশন থাকে। আপনার আপনি আজকে একটা মানে শ্যাম্পু, আমি বললাম তুমি আমাকে কি ফ্লেভার দিবা, একটা প্রতিষ্ঠান তারা 24টা ফ্লেভার অফার করছে, 24টা ফ্রেগ্রেন্স অফার করছে আপনার শ্যাম্পুতে। তো বললো আরও আছে, তো আমি 24টার অনেকগুলো আমি নামও শুনিনি। তো বাংলাদেশে হচ্ছে গিয়ে কসমেটিক্সের যে বিজনেসটা, এটা হচ্ছে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, প্রথম দিকে ভালো মানের পরিশ্রম করতে হবে। এবং এই কসমেটিক্স মার্কেটে যদি একটু বড় করে নামতে চান, আর সেই ক্ষেত্রে অবশ্যই ইনফ্লুয়েন্সার যারা আছে, যারা টিকটক বা ইউটিউব বা ফেসবুকের যারা বিউটিশিয়ান আছে, তাদের সাথে যদি আপনি একটা বন্ডিং করতে পারেন, একটা কর্পোরেট চুক্তি করতে পারেন যে তোমার থ্রুতে তুমি আমার প্রোডাক্টটাকে প্রমোট করো,
সেক্ষেত্রে এটা বেশ ভালো মার্কেটিং একটা স্ট্র্যাটেজি হতে পারে এবং অনেক ইউটিউবাররা ফেসবুকের তারপরে টিকটকে এটাকে প্রমোট করার বিনিময়ে কিছুটা টাকাও নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট এটা সেল বা ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। পাশাপাশি হচ্ছে আপনি কিছুটা বুস্ট করতে পারেন এবং আপনি নিজেও এটাকে অনলাইনে এবং অফলাইনে ভিডিও বা লাইভে প্রমোট করতে পারেন। তবে একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলবো যে যেই বিজনেসটাই আপনারা করবেন এটাতে লেগে থাকতে হবে। কসমেটিক্স কোটি টাকার বিজনেস, ব্র্যান্ড কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে, কিন্তু তার জন্য কিন্তু নির্দিষ্ট সময় প্রয়োজন। আপনি যদি চান যে আজকে শুরু করে কালকে আপনি কোটিপতি হয়ে যাবেন, এই বিজনেস কসমেটিক্স বিজনেস না। কসমেটিক্স বিজনেসে আপনাকে লেগে থাকতে হবে। আপনি একসাথে চাইলেও শত কোটি টাকা ইনভেস্ট করেও ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে ধীরে ধীরে ব্র্যান্ড ক্রিয়েট করে শত কোটি টাকার ভ্যালু তৈরি করতে পারেন। এইটা টোটালি আপ টু ইউ, আপনার পকেটের উপরে ডিপেন্ড করবে। ফেব্রিক্স বিজনেস, একজন লিখেছে ফেব্রিক্স বিজনেস করতে চান বক্কর ভাই। ফেব্রিক্স বিজনেস নিয়ে আমরা আরও একদিন আলোচনা করব, আর এই ভিডিও শেষেও চেষ্টা করব যে আলোচনা করার জন্য। দুর্জয় ইসলাম ভাই ফুলের শুভেচ্ছা জানাইছেন সবাইকে বলবো যারা কে কোথা থেকে দেখছেন। এখন আমি আশা করছি লাইভে বেশ কিছু লোক আছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টস করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন। আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্টসে করবেন, আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যদি 50-60 হাজার টাকার একটা প্রোডাক্ট বা 50-60 হাজার টাকার কোনো প্রোডাক্ট নিয়ে চায়না থেকে নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আমি বলবো প্রথমে আপনারা 3 থেকে 6 মাসের একটা প্রস্তুতি পর্ব চালাবেন। প্রস্তুতি পর্বটা কেমন আমি আপনাদেরকে বলি। প্রস্তুতি পর্বটা হচ্ছে প্রথমে আপনি যেই কসমেটিক্স বা যেই ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন ওইটার একটা আইডেন্টিটিটা তৈরি করবেন। একটা ফেসবুক পেজ হতে পারে, একটা ইউটিউব হতে পারে, আপনি ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো জায়গায়, এবং আপনি যেই প্ল্যাটফর্মটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল সেই প্ল্যাটফর্মটাতে আপনি অ্যাড হবেন। আপনি যেই প্ল্যাটফর্মে কমফোর্টেবল ওইখানে অ্যাড হওয়ার পরে আপনি পেজ ক্রিয়েট করবেন, যে সমস্ত কসমেটিক্সগুলো আপনি সেল করতে চাচ্ছেন তার গুণগান গাইবেন, বিভিন্ন পোস্ট ক্রিয়েট করে মানুষকে এঙ্গেজ করবেন। যখন দেখবেন মোটামুটি এঙ্গেজ হয়ে গেছে তখন আপনি চেষ্টা করবেন হচ্ছে আপনার বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্টের ডিটেলস নিয়ে আপনারা সেখানে ফেসবুকে কমেন্টস করার জন্য, ঠিক আছে। অনেকেই দেখছি এখন কমেন্টস করতেছেন। আরিফিন রাজীব ভাই আছেন টাঙ্গাইল থেকে, পিরোজপুর থেকে আছেন হচ্ছে তানবীর খান ভাই, ময়মনসিংহ থেকে আছেন হচ্ছে রুহুল আমিন ভাই বলছে চিনি ছাড়া অনেক চা দেখলাম, এগুলো এনে ব্যবসা করা যাবে? আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ, আমি এনে দিতে পারবো চা পাতা, কোনো সমস্যা নাই, চিনি ছাড়া চা। আচ্ছা, এই চার বিষয়টা একটু আমি বলি। বাংলাদেশে শুধু চা পাতা দিয়ে চা খায়, চায়নারা কিন্তু যে কোনো ভেষজ ঔষধ যেগুলো আছে সেগুলোকেই চা হিসেবে ব্যবহার করে। ইভেন সূর্যমুখীর ফুলের যে সেটাতেও তারা সেটাও চা হিসেবে কিন্তু তারা খায়। মনির ভাই আছেন হচ্ছে আলামিন বিশ্বাস ভাই আছেন গোপালগঞ্জ থেকে। মনির ভাই লিখেছেন ভাই চায়না প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে জায়গা পাওয়া যায়, বা চায়না প্রোডাক্টগুলো বাংলাদেশে কোন জায়গায় পাওয়া যায়? ভাই চকে গেলে আপনার চকে পাবেন। এখন কোন টাইপের আইটেম বাংলাদেশে কোথায় পাওয়া যায় এটা ডিপেন্ড করতেছে আপনি কোন টাইপের আইটেম খুঁজতেছেন। যদি আপনি আপনার স্মল আইটেমগুলো খুঁজেন, ছোট ছোট আইটেমগুলো আপনি চকে পেয়ে যাবেন। আপনি যদি খোঁজেন হচ্ছে ইলেকট্রিক আইটেমগুলো নবাবপুর পেয়ে যাবেন, বয়লার আইটেম হলে নবাবপুর পেয়ে যাবেন। যদি ইলেকট্রনিক্স খুঁজেন আপনার স্টেডিয়াম মার্কেট পেয়ে যাবেন। আপনি যদি কিচেন আইটেম খুঁজেন তাহলে আপনার নিউ মার্কেট পেয়ে যাবেন। মেশিনারিজ খুঁজলে আপনার নবাবপুরেও আছে, মেশিন কিছু আমাদের কাছেও আছে। মনির হোসেন ভাই লিখেছেন যে উনি কুমিল্লা থেকে দেখছেন। সুমন ভাই সবাইকে বাই জানাইছেন। আচ্ছা, আমি মনে হয় আরও বিস্তারিত আপনাদের কমেন্টসগুলো থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কমেন্টসগুলো করুন যে কোথা থেকে আপনারা দেখছেন, কি বিষয়গুলো জানতে চান। কসমেটিক বিজনেস সম্পর্কে বলছিলাম যে ছোট পুঁজি করেন বড় পুঁজি করেন, প্রথমে একটা আইডেন্টিটি তৈরি করেন।
যে কোম্পানি নামে করতেছেন বা যেই নামে আপনি এটা বিক্রি করতে চান, এইটা আপনি জুতার ব্যবসা করেন, ব্যাগের ব্যবসা করেন, এইগুলো প্রথম চোটেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে প্রথমেই আপনাকে সেই আইডেন্টিটিটা ক্রিয়েট করতে হবে। একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ওয়েবসাইট হোক, একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। তা সেখানে আপনাকে যে প্রোডাক্ট বিক্রি করতে চান সেটার ডিটেলস দিতে থাকতে হবে। একটা সময় যে দেখা যাবে যে আপনার লোকজন এঙ্গেজ হওয়া শুরু করবে। আপনি যদি টানা 3-4 মাস কাজ করেন সেক্ষেত্রে এটা হতে পারে। তারপরে 3 মাস কাজ করার পরে আপনি সাপ্লায়ারদের থেকে যে প্রোডাক্টগুলো চুজ করবেন সেই প্রোডাক্টগুলো আপনার পেজে দিতে থাকবেন। যখন মানুষ দেখবেন যে অর্ডার ক্রিয়েট হয়েছে, মানুষের মধ্যে চাহিদা তৈরি হয়েছে, তখন চায়না থেকে নিয়ে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন। এখন আপনার যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন এরা যে কোনো একটা সেগমেন্ট ধরবেন। সেগমেন্ট বলতে কসমেটিক্স যদি হয়, আপনি সব কসমেটিক্স রাখার চেষ্টা করেন, আপনি পারবেন না। আপনি যদি কসমেটিক্স হয় তাহলে যদি আপনি সাবানে গেলে সাবান, শ্যাম্পুতে গেলে শ্যাম্পু, লোশনে গেলে লোশন, মানে যে কোনো একটা সেগমেন্টে আপনি টিকে থাকবেন। প্রথম চোটে আপনাকে একটা টার্গেট নিতে হবে যে আমি প্রতি মাসে 5 লাখ টাকার কসমেটিক্স বিক্রি করব। যখন দেখবেন যে একটা সেগমেন্টের কসমেটিক্স আপনি 5-7 লাখ টাকার বিক্রি করতে পারছেন, তখনই আপনি আর একটা সেগমেন্টের জন্য আপনি চেষ্টা করবেন বা আর একটা সেগমেন্টে আপনি অ্যাড হবেন। আদারওয়াইজ আপনি যে সেগমেন্টে আছেন ওই সেগমেন্টেই আপনারা থাকবেন। ভাই, চা নিয়ে আরেকটু বিস্তারিত যদি বলতেন উপকৃত হতাম। আমি আচারের বিজনেস করতে চাই, আইডিয়াটা কেমন? অ্যাঞ্জেলিনা রাজকন্যা, আচ্ছা, আর রাজকন্যা আপু যেটা বলেছেন যে আচারের ব্যবসা করতে চান, সেটা খুবই ভালো ব্যবসা। আচারের ব্যবসা যদি আপনার আচারের স্বাদ হয়, আমি অবশ্যই বলবো যে আচারের ব্যবসাটা করতে পারেন। তারপরে হচ্ছে সৌদি আরব থেকে দেখছেন হচ্ছে মহসিন ভাই, মহসিন ভাই দেখছেন সৌদি আরব থেকে। আচ্ছা, আপনার কে কোথা থেকে দেখছেন একটু আবার বলছি, সবাইকে রিকোয়েস্ট করবো যে কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের প্রশ্ন আছে কিনা। এবং আমি কিন্তু আজকের যে লাইভের শুরুতেই বলেছি যে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে বাংলাদেশে একটা লং টাইম একটু সবাইকে সময় দিব, কিন্তু গত 1-1.5 বছর আমি চায়নাতে এত বেশি সময় দেওয়া হচ্ছে যে আমরা করতে পারছি না, মানে আপনাদেরকে সময় প্রপারলি দিতে পারি না। ইনশাল্লাহ দিব। আলামিন ভাই লিখছেন যে চায়না থেকে বাইসিতে পার কেজি কত পড়ে। এখন বাইসিতে কোন প্রোডাক্ট এটা স্পেসিফিক বলতে হবে, কসমেটিক্সের ব্যাপারে জিজ্ঞেস করছেন কিনা। ভাই, শু বা টি শার্টের বিজনেস কেমন হয়? শুয়ের বিজনেস খুবই ভালো ব্যবসা। শু, আবু বক্কর ভাই লিখেছেন যে শুয়ের বিজনেস কেমন হয়, টি শার্টের বিজনেস কেমন হয়। টি শার্ট এবং শু দুইটা বিজনেসই খুবই ভালো। মিজানুর রহমান খান ভাই লিখছেন হচ্ছে আমাদের দেখছেন হচ্ছে আপনার বরিশাল থেকে, বরিশাল সদর থেকে। এই ভাই, যে চা কাপ সহ পাওয়া যায় সেই কাপটা পাওয়া যাবে? দেখেন, এটা খুব ভাইরাল প্রোডাক্ট। কাপের ব্যাপারে জিজ্ঞেস করছেন একদম চা। আমরা কিন্তু আজকে জুতা কসমেটিক্স নিয়ে আলোচনা করার কথা ছিল, ব্যাগ, কিন্তু অনেকেই দেখতেছি চায়ের ব্যাপারে ইন্টারেস্টেড। চায়ের ব্যাপারটাও কথা বলবো। আমরা জুতাটা আর ব্যাগের বিষয়টা একটু আলোচনা করে নেই। আপনারা যারা আমাদেরকে কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ বলবো। আবারও রিকোয়েস্ট করবো আপনারা একটু যে কোথা থেকে দেখছেন। আমরা অলরেডি 4 কান্ট্রি থেকে লোক দেখছে, লাইভে যুক্ত হয়েছে এবং আরও অনেক জায়গা থেকে আপনার দেখা যাচ্ছে যে করা হচ্ছে। আমরা অনেকের বরিশাল যে কাপ, আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কসমেটিক্সের ব্যাপারে। কসমেটিক্সের ব্যাপারটা হচ্ছে আবারও আমি বলতেছি যে যদি আপনি অল্প পুঁজি আপনার কাছে কম থাকে, সেই ক্ষেত্রে পুঁজি কাউকে, আমাকে বা অমুক সমুক তমুক কাউকে কোনো ভাইয়ের কথা মতো প্রোডাক্ট না নিয়ে আপনি প্রথমে হচ্ছে একটা আইডেন্টি তৈরি করেন। সেটা ফেসবুক বা ইনস্টাগ্রামে হলে ভালো হয়, ইউটিউবও চলতে পারে, টিকটকেও চলে। সেইখানে আপনি রেগুলার আপনার উপস্থিতি জানান দেন যে আমি এই কোম্পানি থেকে আসছি, আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতেছি, রিলেটেড ইনফরমেশন দেন। আপনার বিভিন্ন ধরনের একটু ফানি হতে পারে, একটু অ্যাট্রাকটিভ হতে পারে, ইনফরমেটিভ হতে পারে, সেগুলো দিতে পারেন। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা আলোচনা, আপনার পেজটাকে ভরে ফেলেন প্রতিনিয়ত একটু কোয়ালিটি কন্টেন্ট। এবং অনেকে আবার ভাইরাল হওয়ার জন্য একটু অশ্লীলতার দিকে যায়, ওটা ঠিক না। ওটা পরে আপনার কোম্পানি ইমেজের উপরে মারাত্মক লেভেলের মানে ইম্প্যাক্ট ফেলে।
এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমি যদি ভাইরাল হই, আমি যদি জনপ্রিয় হই, তাহলে আমি মনে হয় অনেক কিছু বিক্রি করতে পারবো, আমার মনে হয় সব বিক্রি হয়ে যাবে। এটা খুবই ভুল ধারণা। যদি এরকমই হইতো তাহলে বলিউড হলিউডের যারা ব্যবসায়ী আছেন, যারা অভিনেতা আছেন, তারা কিন্তু নিজস্ব অনেক ব্র্যান্ড প্রমোট করার পরেও ব্র্যান্ডগুলো মুখ থুবড়ে পড়ে। আপনার ব্র্যান্ড ইমেজ আর পার্সোনাল ইমেজ অবশ্যই পরস্পরের সাথে রিলেটেড পজিটিভলি, কিন্তু আপনার যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, নেগেটিভ ইম্প্যাক্টটা কোম্পানির উপরে বেশি পড়ে। আমি জানি না আপনারা কোম্পানি কীভাবে নেবেন। আপনার ব্যক্তি ইমেজ পজিটিভ খুব হলে আপনার বিজনেসে যদি হয়তো 5% বা 10% ইফেক্ট করবে, কিন্তু আপনার ব্যক্তি ইমেজ যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আপনার এই ইমেজের বিজনেসের উপরে ইম্প্যাক্টটা মারাত্মক লেভেলের পড়বে, 50 থেকে 60% পড়বে। অলওয়েজ মানুষজন নেগেটিভ বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, একজন লিখেছেন, আলামিন ভাই লিখেছেন লোহা জাতীয় পণ্য। ভাই, এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমরা বারবার বিভিন্ন টপিকসে ঢুকে যাচ্ছি, কারণ আপনাদের সাথে আলোচনা করতে গেলে সব বিষয়গুলো আলোচনা করতে হয়। আমরা যখন যে কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে চায়নাতে এক্সপোর্ট, চায়না থেকে বাংলাদেশে পাঠাই, বাংলাদেশে যে কোনো কিছু ইম্পোর্ট করি, সেই ক্ষেত্রে প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা এইচএস কোড আছে, আলাদা আলাদা ট্যাক্সেশন আছে, ট্যাক্স আলাদা হয়, পুরা সার্ভিসটা আলাদা হয়। সুতরাং আপনি কোনো জাতীয় প্রোডাক্টের একসাথে প্রাইস হয় না। তবে লোহা জাতীয় প্রোডাক্ট যদি সেটাতে কোনো ইঞ্জিন মোটর না লাগানো থাকে, 200 টাকা প্লাস মাইনাস হতে পারে। আপনারা যদি সিতে নেন, ইয়ারে নিলে 720 থেকে 750 টাকা প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, হুমায়রা তানজিন আপু দেখতেছেন হচ্ছে টাঙ্গাইল থেকে, উনিও চা নিতে চান। তারপরে ইসের থেকে একজন দেখছেন খুলনা থেকে, ওনার বিজনেস পেজ মেবি। অলি ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? কমেন্টস করবেন কেমন আছেন আপনারা সবাই, কারা কারা এখনো লাইভে টিকে আছেন। আমাদের লাইভগুলো একটু মানে হয় শুধু প্রোডাক্ট রিলেটেড বা আলোচনা বিজনেস রিলেটেড, হয়তো শুধু বিজনেসে ইন্টারেস্টেড লোকজনই আমাদের লাইভগুলোতে মজা পান। যাই হোক, আমরা আপনাদের কথাগুলো বলছিলাম। প্রথমে হচ্ছে যে জামা জুতার ব্যাপারটা, আমরা যেটা বললাম ব্যাগ আর জুতার ব্যাপারটা সহই আলোচনা করতেছিলাম, যে বিজনেসই করেন, কসমেটিক্স, জামা জুতা যেটাই করেন না কেন, আপনাকে মাস্ট বি আগে একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে। অল্প পয়সায় করতে গেলে আইডেন্টি ক্রিয়েট করতে হবে, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আপনার আইডেন্টিটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আপনাকে ওই প্রোডাক্টটার বিস্তারিত মানুষকে জানাইতে হবে। তারপরে হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে অথবা কিছু প্রোডাক্টের ডিটেলস নিয়ে, স্যাম্পল নিয়ে আগে আপনি ব্যবহার করে দেখে আপনি আস্তে আস্তে আপনারা কি করবেন, পেজে আপ করবেন। যখন বুঝতে পারবেন যে এখন মানুষজন আপনার ব্যাপারে যথেষ্ট জানছে, কিছুটা হলেও জানছে, তারপরে আপনি আস্তে আস্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিক্রি শুরু করবেন। এক্ষেত্রে একটা জিনিস আমি বলি, বাংলাদেশে অল্প পুঁজিতে ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে ইম্পোর্টটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্ট করে হচ্ছে আপনার শিপিং কস্ট এবং ট্যাক্স। শিপিং কস্ট এবং ট্যাক্স অনেক সময়, বিশেষ করে ইয়ারে যদি কেউ প্রোডাক্ট নেয়, দেখা যায় যে প্রোডাক্টের দাম থেকে শিপিং কস্ট বেশি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে দুইটাকে যুক্ত করে প্রোডাক্ট প্রাইসটা আসলে ধরা। এবং আমরা দেখেন, আমি আজকেও ভিডিও দিছি, দেখেন যে যে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এখানে কেনা 90 টাকা, ওই প্রোডাক্টটা শিপিং কস্ট চলে আসতেছে 250-300 টাকা। সুতরাং 90 টাকা আর 300 টাকা মিলে এটা 400 টাকা আপনার কস্টিং চলে আসছে। এখন আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা যেটা 400 টাকা কস্টিং আসছে, এটা 500 থেকে 550 টাকা আপনি বিক্রি করতে পারতেছেন কিনা। মানে আপনার শিপিং কস্ট যতই হাই হোক, এটা কোনো বিষয় না। আপনার মূল বিষয় হচ্ছে এই শিপিংয়ের কস্টিং সহ আপনার সব কিছু করতে পারতেছেন কিনা। আবু বক্কর ভাই বলছেন ইম্পোর্টের জন্য কি কি ডকুমেন্টস দরকার। ভাই, ইম্পোর্ট আপনি কোথা থেকে করতেছেন? আপনি তো মনে হয় সিঙ্গাপুর থেকে ভিডিও দেখতেছেন। আপনি সিঙ্গাপুরে যদি করেন, সেই ক্ষেত্রে আপনার শুধু ইম্পোর্ট লাইসেন্স হইলেই হবে, এবং ব্যাংকে আপনার পর্যাপ্ত পরিমাণ হোল্ড থাকতে হবে। কারণ সিঙ্গাপুরের ক্ষেত্রে ইম্পোর্ট করাটা ব্যাংকের একটা লিমিটের বিষয় আছে। আমি যতটুকু জানি, ব্যাংকের পূর্ণাঙ্গ ব্যাংক অ্যাকাউন্ট এবং ইম্পোর্ট লাইসেন্স থাকলেই আপনি বিজনেস করতে পারবেন, ইম্পোর্ট বিজনেস করতে পারবেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে ডকুমেন্টেশনটা একটু অন্যরকম।
বাংলাদেশে প্রথমে লাইসেন্স করতে হয়, তারপরে আইআরসি করতে হয়, মেম্বারশিপ নিতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ভ্যাট ট্যাক্স সার্টিফিকেট বের করতে হয়, তারপরে এটা একটা বাঞ্চ অফ ডকুমেন্টস। এই 4-5টা ডকুমেন্টস কমপ্লিট করার পরে আপনি করতে পারে, মানুষজন বাংলাদেশে ইম্পোর্ট করতে পারে। ইম্পোর্টের লাইসেন্স এখন খুব সহজ হয়ে গেছে। ইম্পোর্টের লাইসেন্স থেকে শুরু করে সব কিছু এখন অনলাইনে অ্যাপ্লাই করা যায়। আপনি চাইলে ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখে নিজেও অ্যাপ্লাই করতে পারেন, তবে কোনো একটা এক্সপার্টের গাইডেন্স নিলে ভালো হয়। আচ্ছা, ইম্পোর্ট কাগজপত্র করতে কত টাকা লাগে? ইম্পোর্ট কাগজপত্র করতে কত টাকা লাগে বাংলাদেশের প্রেক্ষিতে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু টাকা লিমিট নেবেন। আপনার অন্যান্য কাগজপত্র সেমই লাগে। বাংলাদেশের ক্ষেত্রে ডকুমেন্ট টাকা খরচটা ডিপেন্ড করে হচ্ছে আপনি লিমিট, মানে আপনি একটা স্লটিং আছে, প্রথম হচ্ছে 50 লাখ পর্যন্ত, 1 কোটি পর্যন্ত, 1.5 কোটি পর্যন্ত, 2 কোটি পর্যন্ত, 5 কোটি আনলিমিটেড। তো যদি আপনার দেখা যায় যে আপনি 1 কোটি টাকা পর্যন্ত লিমিট নেন, সেক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকা আপনার খরচ হয়ে যায় ডকুমেন্টেশন কমপ্লিট করতে যেয়ে। আর একটা পিআই লাগে, পিআইয়ের যদি কারো সাপোর্ট লাগে সেক্ষেত্রে পুঁজিকম আপনাদেরকে পিআই দিতে পারে, চায়না কোম্পানি থেকে আপনাদেরকে পিআই দিতে পারে। এটা ব্যাংকে নাকি এখন পিআই জমা দিতে হয়। আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম কসমেটিক্স নিয়ে। কসমেটিক্সের বিজনেসটাতে যদি আপনি আসলে কোটি টাকা ইনকাম করতে চান, এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে কসমেটিক্স কোনটা আপনার জন্য বা আপনার যে কান্ট্রি বা যেই অরিজিন আপনি ব্যবসা করতেছেন, যেমন যেই কসমেটিক্সটা বাংলাদেশের ওয়েদারে ভালো হবে সেটা সিঙ্গাপুরে ভালো নাও হইতে পারে, সেটা সৌদিতে ভালো নাও হইতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের যেইখানে আপনি যেই জোনে আপনি ব্যবসা করতেছেন ওই জোনে আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই জোনে আপনার কোন কসমেটিক্সটা ভালো চলবে কোনটা। যখন আপনি বুঝবেন যে এই ধরনের ফ্লেভার, এই ধরনের আপনি ভালো চলবে, আপনি আস্তে আস্তে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলবেন। আপনার নিজস্ব কিছু ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে, দেখবেন যে ওইটাতে তারা ইউজ টু হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি এখন দেখেন বাংলাদেশে কিছু কিছু আগে সাবান খুব আগে অ্যাডভার্টাইজ করতো। ওয়ালাইকুম আসসালাম, সাকসেসফুল নাকি সেনজেন? আমি লাইভে আছি, হ্যাঁ সমস্যা নাই, আপনাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশি ভাইরা আছেন, উনরা আজকে সেনজেন ঘুরে আসছেন, ওনারা খুব এক্সাইটেড, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কসমেটিক্সের যখনই আপনি ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলতে পারবেন, তখন ওই ব্র্যান্ডে আস্তে আস্তে ওই সেম প্যাকেজিংয়ে সেম জিনিসই আপনারা কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবেন। এবং প্রথম প্রোডাক্টটা মার্কেটে হিট করানোটা হচ্ছে যত দূর পর্যন্ত সময় লাগে, যত কষ্ট হয় কসমেটিক্সের ক্ষেত্রে প্রথম প্রোডাক্টটা যখন হিট হয়ে যায় বা প্রথম প্রোডাক্টটা যখন মানুষ গ্রহণ করা শুরু করে, তারপর থেকেই আসলে কসমেটিক্স বিজনেসের মজাটা শুরু হয়। এবং বড় আকারে যদি করেন, যদি ব্র্যান্ড ক্রিয়েট করেন, আপনারা যদি চায়না আসেন, চায়না থেকে আপনি এই ব্র্যান্ড ক্রিয়েট করে A to Z প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। এটা প্যাকেজিং, এটা বোতলিং, এভরিথিং আস্তে আস্তে যদি আপনি যখন আরও বেশি আপনার সেট আপ তৈরি হবে, আপনি সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা দুবাই যেখানেই হোক না কেন, আপনি যদি একটা রিফিলিং সেন্টার করতে পারেন, যে সব কিছু যেটা তৈরি হবে, ধরেন একটা এখানে আপনারা যদি ফার্স্ট স্টেজে প্রথমে আপনি যে কোনো চাইনিজ প্রোডাক্ট সেল করেন, সেকেন্ড স্টেজে আস্তে আস্তে আপনারা কি করলেন, আপনার ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করলেন, থার্ড স্টেজে আস্তে আস্তে আপনি নিজের ব্র্যান্ডটা তৈরি করলেন, সেল করা শুরু করলেন, ফোর্থ স্টেজে যখন আপনি দেখবেন যে আপনার নিজের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মার্কেটে হিট করছে, তারপরে যে আপনি কি করলেন, ওইখানে আরও প্রোডাক্ট লাইক আমি যদি প্রথম থেকে যারা ভিডিও দেখছেন তারা ভালো বুঝবেন যে আপনি যখনই প্রথম প্রোডাক্টটা মার্কেটে চলছে, সেকেন্ড প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করলেন, থার্ড প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলেন, এবং সিক্সথ স্টেজে যে আপনি যখন দেখবেন যে ঠিক আছে এবার আমার প্রোডাক্টটা ভালো চলতেছে, তখন আপনি ইনগ্রেডিয়েন্টসগুলো আপনি নিয়ে যাবেন চায়না থেকে, বাকি প্যাকিং রিপ্যাকিং এটা আপনি সৌদিতে করবেন, বাংলাদেশে করবেন, তখন দেখবেন যে আপনার ব্যবসাটা কিন্তু আরও এক্সট্রিম লেভেলের ভালো হবে। এবং আমি দেখছি যারা কসমেটিক ব্যবসায় 3 থেকে 5 বছর লেগেছিল, তারা অবশ্যই কোটি টাকা ইনকাম করতে পারছে, আলহামদুলিল্লাহ, বড় কোনো ডিজাস্টার না হলে লেগে থাকতে। এবং সেক্ষেত্রে কেউ যদি 1-1.5 লাখ টাকা দিয়েও শুরু করে এবং যা প্রফিট আস্তে আস্তে সেখানে ইনভেস্ট করে, দেখা যাবে যে একটা সার্টেন টাইমে তার যেই
মানে মূলধনটা ওটাও আস্তে আস্তে বাড়বে, বিজনেসও আস্তে আস্তে গ্রো করবে। অনেকেই মনে করেন, আমি যদি বলি যে ভাই 20,000 টাকা দিয়ে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, 5 বছর পরিশ্রম করলে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 5 কোটি টাকা সেটার ভ্যালু হবে, তার মানে এ না যে 20,000 টাকা নিয়ে আপনি বসে থাকলে হবে। এটার পিছনে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, যে সিচুয়েশন আছে ওইটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। সেম গোজ ফর আপনার ব্যাগ, সেম গোজ ফর আপনার জুতা। তবে ব্যাগ আর জুতার ক্ষেত্রে আমি বলবো যদি একদম কম পুঁজি হয়, 20-30 হাজার টাকা নিয়েও কিন্তু ব্যাগ বা জুতার ব্যবসা শুরু করা যায়। কসমেটিক্সটা যেহেতু আপনাকে আইডেন্টিক্যালি আলাদা হইতে হবে, অর্থাৎ কসমেটিক্সটা যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার একটা শ্যাম্পু যদি বাংলাদেশে অন্য কেউ বিক্রি করে, সেই শ্যাম্পুটা নিয়েই যদি আপনি বিক্রি করেন তাহলে যে ওইটা অনেক সময় মার্কেটটা পাবে না, যে মূল্য ইম্পোর্টার যে প্রথম আনছে তার কাছেই মানুষজন চলে যাবে। কিন্তু ব্যাগ আর জুতার ক্ষেত্রে কিন্তু এরকম না। সেই ক্ষেত্রে আমি ব্যাগ আর জুতার ক্ষেত্রে সবসময় বলি যে যারা 20,000, 25,000, 30,000 টাকার ভিতরেও ইনভেস্ট করে ব্যবসা করতে চান ব্যাগ জুতার, তারা প্রথম চোটে বাংলাদেশের যারা ইম্পোর্টার আছে একটু প্রফিট কম হলেও তাদের কাছ থেকে নিয়ে বেচা কেনাটা শুরু করেন। যখন দেখবেন যে প্রতি সপ্তাহে 50 পিস 100 পিস ব্যাগ আপনার যাচ্ছে, 50 পিস 100 পেয়ার জুতো আপনার যাচ্ছে, তখন আপনি নিজে ইম্পোর্ট করা শুরু করলেন। কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে, ব্যাগ জুতার ক্ষেত্রে যত কোয়ান্টিটি কম হবে তত প্রাইস অনেক বেড়ে যায়। লাইক আপনি যদি 500 পিস ব্যাগ নেন, সেই 500 পিস ব্যাগের প্রতি পিসের প্রাইস পড়বে 30 RMB। সেম কোয়ালিটির যদি আপনি 50 পিস নেন সেটা পড়বে হচ্ছে 35 RMB। কিন্তু যদি আপনি 5 পিস নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে 50 RMB। মানে যে বেশি নিচ্ছে তার থেকে আপনার পার ব্যাগে প্রায় 350 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই জায়গায় বিজনেসটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। তবে কসমেটিক্সের জন্য আইডেন্টিক্যালি আপনাকে আলাদা হইতে হবে। ব্যাগ জুতার জন্য প্রথম চোটে আপনি যে কোনো ইম্পোর্টারের সহযোগিতা নিতে পারতেছেন। কসমেটিক্স আর ব্যাগ জুতার ক্ষেত্রে এটাই পার্থক্য। এই জায়গায় যেই পার্থক্যটা আসলে হয়ে যায়, এমন এমন প্রোডাক্ট আছে যেগুলো আপনি যে কোনো ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করবেন, আস্তে আস্তে সেল জেনারেট করবেন, তারপরে কিন্তু আপনি করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কসমেটিক্সের একটা ব্র্যান্ড করা কিন্তু অনেক তুলনামূলক অনেক সোজা, যে কিনা জুতা বা ব্যাগের একটা ব্র্যান্ড করার ক্ষেত্রে। তবে আপনাদের কারো যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে, ইনভেস্টমেন্ট ভালো বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে 1-1.5-2 কোটি টাকা, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশে একটা ব্যাগ লাগেজ এবং মানি ব্যাগের সাথে বেল্ট নিতে পারেন, একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন কিনা। আপনারা দেখেন 18 কোটির জনসংখ্যার একটা দেশ, যেখানে আপনার 150 ভালো ব্র্যান্ড নাই, 150 ভালো রেজিস্টার ব্র্যান্ড নাই। আপনি জামা কাপড়ের ক্ষেত্রে দেখেন, জুতার ক্ষেত্রে দেখেন, কয়টা ব্র্যান্ডের নাম আপনি জানেন? কিছু কিছু লোকাল দোকান আছে যারা হয়তো চায়না থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, লাইভে বিক্রি করতেছে, কপি মাল বিক্রি করতেছে, নিজেদের ব্র্যান্ড ক্রিয়েট করার কেউ পরিকল্পনা করতেছে না। সো যে জিনিসটা হবে 5 বছর পরেও সে দেখা যাবে হয়তো 5 লাখ টাকায় যাবে, কিন্তু সে যদি নিজস্ব ব্র্যান্ড ক্রিয়েট করতো জুতার, সে যদি নিজের ব্র্যান্ডে নেওয়ার পরিকল্পনা করতে পারতো, সে হয়তো সেটা 5 কোটিতে যেতে পারতো। এবং যেভাবে করে আসলে আমাদের দেশের তৈরি হচ্ছে, মানে মানুষজন যেভাবে আপনার সার্চ ইঞ্জিন তৈরি হচ্ছে বর্তমান আমাদের দেশে না সারা পৃথিবীতে, যেভাবে আপনার সব কিছু ক্রিয়েট হচ্ছে, সেই হিসাবে এআই যেভাবে আগাচ্ছে, কিছুদিন পরে ইন জেনারেল বিজনেস যারা করবে, যারা কোনো ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে পারবে না, তাদের জন্য বিজনেস করা অনেক কঠিন হয়ে বসতে পারে। যাই হোক, আমি আমাদের আলোচনা মোটামুটি একটা পর্যায়ে আনছি বা আমরা আলোচনা করলাম। এরপরে এখন আসবো আপনাদের কাছে। আপনারা এখন পর্যন্ত যারা টিকে আছেন আমাদের লাইভে, আমি জানি না কতজন টিকে আছেন, যারা লাইভ দেখছেন, যারা আমাদের সাথে কথা বললেন, আপনাদের কোশ্চেনগুলো এখন আমি দিব। যে কে চা বিজনেস করতে চাই, চার বিজনেস করতে চাইছিলেন, তারা একটু কমেন্টস করেন, চায়ের বিষয়গুলো একটু আলোচনা করব। এবং আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটা আমরা অ্যান্সার দিয়ে আজকের মতো লাইভটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রশ্নগুলো একটু নিতে চাই, প্রশ্নগুলো শেষ করে আমরা আজকের মতো লাইভটা শেষ করব। এবং আমি চেষ্টা করব কালকেও সেম টাইমে লাইভে আসার জন্য অন্য কোনো টপিকস নিয়ে। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, চার বিজনেস করতে চাইছিলেন, দেখেন চার বিজনেস যেটা, আমরা যে চা পাতাটা আমরা খাই বা আমরা যে ধরনের চা পাতা খাই, চাইনিজরা ওই ধরনের চা পাতা খায়, পাশাপাশি এদের বিভিন্ন আপনার ঔষধি অনেক কিছু আছে যেগুলোই গরম পানিতে দিলে যে কোনো মানে আপনার একটু কালার একটু ফ্লেভার আসে, যেটা উপকার, এটাই এরা চা হিসাবে খায়। আপনারা যদি চায়না আসেন, চায়নায় হাজার হাজার রকম আপনার চা আছে, হাজার হাজার রকম চা আছে।
আপনি কোন ধরনের চা, আমি বলি, আমি এমনও দেখছি আপনার 250 গ্রাম চায়ের দাম আপনার 47-48 হাজার টাকা, আবার 250 গ্রাম চায়ের দাম 250 টাকা, আরও কমও আছে। তো চা নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে এই চায়ের ফ্লেভারগুলো বুঝতে হবে। এবং আমার কাছে চাইনিজ চাটা টি, যেটা চাইনিজ টি, এটা অনেক ভালো লাগে, অনেক উপকারী। কিন্তু কিন্তু আসলে বাংলাদেশের মানুষজন এটাকে কতটা ভালোভাবে নিবে আমার কাছে সন্দেহ এখনও থেকে যায়। কারণ মানুষ যে জিনিসটা, আমি যদি চাইনিজ টির কথা বলি, যদি ফ্লেভারের কথা বলি, ফ্লেভারটা অসাধারণ লাগে। আমি একটা চা একবার সাংহাইতে খেয়েছি, এটা খাওয়ার 5 মিনিট পরে মুখের ভিতরে মিষ্টি লাগে, 5 মিনিট পরে মুখের ভিতরে মিষ্টি লাগে। প্রথম খাবেন একটু কড়া লাগবে, একটু তিতা লাগবে, তিতা টাইপের লাগবে হালকা, কিন্তু 5 মিনিট পরে মুখটা মিষ্টি হয়ে যাবে। তো এরকম ফ্লেভার, ইউনিক ফ্লেভারগুলো বাংলাদেশে কতটুকু চলবে, এবং বাংলাদেশে যেটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাসের সংখ্যাটাই বেশি, বিশেষ করে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস সংখ্যাটাই বেশি। এরা হচ্ছে 2 চামচ চিনি এবং 1 চামচ দুধ, একদম 1 কাপ চাতে অন্তত 300 ক্যালোরি, এই ধরনের হাই ক্যালোরির চা খেয়ে অভ্যস্ত। আর চাইনিজ যে চা, এটা হচ্ছে 0 ক্যালোরির মধ্যে হাই আপনার স্বাস্থ্য উপাদান, স্বাস্থ্যের উপকারের উপাদান সমৃদ্ধ চা খেয়ে অভ্যস্ত। সুতরাং এই জায়গাটাকে আসলে ক্রিয়েট করতে পারলে অনেক অসাধারণ একটা বিজনেস আপনারা করতে পারবেন। কিন্তু এই জায়গাটায় এসে, একটা জায়গায় এসে একটা সমস্যা, সেটা হইতেছে বাংলাদেশে যদি আপনি চা নিতে চান, যদি আপনি ইয়ারে নেন সেক্ষেত্রে আপনার প্রাইস অনেক হাই পড়ে যাচ্ছে। আবার যদি সিতে নিতে চান আপনার কোয়ান্টিটি অনেক নিতে হচ্ছে, ইনভেস্টমেন্ট অনেক হাই পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনি মিড রেঞ্জের চা নেন, যেটা কেজি হয়তো পড়তেছে হচ্ছে আপনার 2000 থেকে 5000 টাকার ভিতরে, এটা যদি আপনি নিয়ে যান, এই চাটা নিয়ে যে আপনি যদি ছোট প্যাকেট করে নিজের ব্র্যান্ড করে বিক্রি করতে চান, সেই দেশে আমার মনে হয় বাংলাদেশে কিছু ক্লায়েন্ট অবশ্যই আপনি পাবেন যারা স্বাস্থ্য সচেতন এবং যারা ওষুধি গুণানুগুণী চা খেতে চায়। কিন্তু এটা খুবই মুখের টেস্ট লাগবে। আমার কাছে চাইনিজ কোনো চাই ওরকম মুখে খুবই সুস্বাদু, বা যেমন বাংলাদেশে একটা কড়া লিকারের চা যেটা দুধ চিনি দিয়ে, ওরকম টেস্টের কিন্তু না। এবং আপনারা যারা চায়না আসছেন তারা জানেন, আমি দেখছি যেটা, সেটা হচ্ছে চাইনিজরা কিন্তু মানে চাতে দুধ চিনি চাইনিজরা খায় না। তো শুধু দুধ চিনি ছাড়া ফ্লেভার টি এটা বাংলাদেশে চলবে অবশ্যই, কিন্তু হিউজ লেভেলে চলবে কিনা এটা আমার একটু সন্দেহ আছে। আমরা মার্কেটে কথা বলে বলতে হবে, আপনারা চেষ্টা করতে পারেন। বাংলাদেশে ইম্পোর্টেড ভালো কোয়ালিটির লেদার ব্যাগ কোথায় পেতে পারি? স্মল বিজনেস স্টার্ট করতে চাই। লেদার ব্যাগ বাংলাদেশে ইম্পোর্ট করতে চান, এটা ঠিক আছে। লেদার ব্যাগ একে তো খুব এক্সপেন্সিভ, ভালো কোয়ালিটির হলে আরও বেশি এক্সপেন্সিভ। এটা স্মল বিজনেসের জন্য প্রথম চোটেই কিন্তু একটু ভারী আইটেম। যদি আপনার ক্লায়েন্ট থাকে এবং আপনার কনফিডেন্স থাকে, অবশ্যই ভালো আপনার করতে পারেন। তবে সেটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে আপনার ধানমন্ডিতে যে সমস্ত রাপা প্লাজা থেকে বিভিন্ন আছে, তারপরে হচ্ছে চকের ওই পাশে আপনার যে সমস্ত দোকানে লেদার গুডস বিক্রি করে, সেইগুলোতে আপনার সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। তবে লেদার গুডসের বাংলাদেশের চায়নাতে লেদারের যেই প্রাইস, সেই তুলনায় বাংলাদেশে কাউ লেদারের প্রাইস তুলনামূলক কম। এবং বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ভালো লেদার গুডস তৈরি করে। আপনি যদি লেদার আইটেম নিয়ে বিক্রি করতে চান সেক্ষেত্রে ভাই বাংলাদেশি প্রোডাক্টটাই প্রমোট করা ভালো। আমার কাছে এটা পার্সোনালি ওপিনিয়ন। যেই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে পাওয়া যায় এবং বাংলাদেশে কোয়ালিটি পাওয়া যায়, সেইটা আমরা চায়না থেকে কেন নিব? আমি নিজে চায়না বসে এই কথা বলি, সবসময়ই বলি নিজের দেশে যেটা তৈরি হবে এটা নিজের দেশে আমরা ব্যবসা করব। আচ্ছা, আর একজন লিখছে ভাই কয়েকটা চা আইটেম নিয়ে দিতে পারবেন? অবশ্যই নিয়ে দিতে পারবো। আপনি আর কোনো সাপ্লায়ার থাকলে বলেন, আমি তার সাথে যোগাযোগ করে চায়না থেকে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। একটা কাপ আছে, চা খাবার পরে কাপটিও খাওয়া হয়, কাপটি নিয়ে কাজ করতে চায়, এটা একটা ইউনিক আইটেম হতে পারে। এটা আপনার সব ধরনের ক্যাফেতেও আপনি অফার করতে পারেন, নিজেও একটা ক্যাফে দিয়ে ব্যবসা করতে পারেন। এই মেশিনগুলোর দাম হচ্ছে আপনার সবচেয়ে ছোটোটা যেটা 3 লাখ 4 লাখ টাকাও মেশিন আছে, আবার 30 লাখ টাকাও মেশিন আছে। এটা হচ্ছে ইডেবল কাপ বলে। ইডেবল কাপটা খুবই এখন চলতেছে। এবং আমি এবার চায়নাতে দেখলাম, চায়নাতে
আপনার ডিসপোজেবল যে প্লাস্টিকটা আছে এটা ব্যবহার করার বদলে ইডেবল কাপে কেক দিচ্ছে বা আরও অনেক কিছু বিক্রি করতেছে। আপনি কাপটা ধরে কেক খাবেন, সাথে সাথে কাপটাও খেয়ে ফেলতে পারবেন। সেটা সেক্ষেত্রে চারও সেম জিনিসটা, এটা একটু বিস্কুটের মতো স্বাদ লাগে, চমৎকার একটা আইটেম। ইলেকট্রিক ফ্যান্স ইঞ্জিনিয়ার নিয়ে কোনো ধারণা আছে? হ্যাঁ, কিছুটা ধারণা আছে। আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে যদি আমাদেরকে ডিটেলস দেন, আমরা অবশ্যই এটা খুঁজে দিতে পারবো। মেশিন সম্পর্কে, মেশিন ভাই অনেক বড় একটা বিষয়, মেশিন সম্পর্কে আমরা পরে একটা আলোচনা করব। তো আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমি আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। আগামীকালকে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আমি চেষ্টা করব প্রতিদিন এখন থেকে লাইভ করার জন্য, এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওটা কষ্ট করে দেখেন সবাইকে ধন্যবাদ দিব, এবং আমি আপনাদের জেলায় যে কোনো দিন এসে উপস্থিত হতে পারি। এবং এই প্রেক্ষিতে খুলনাতে আমি যাব হয়তো সামনের মাসেই, তাছাড়া অন্যান্য জেলাগুলোতেও যাব। চট্টগ্রামে আমি ঘুরে আসছি, কক্সবাজার ঘুরে আসছি। এখন বিষয়টা হচ্ছে কক্সবাজার আর চট্টগ্রাম যাওয়ার পরে আপনাদেরকে বলি নাই কেন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কারণ আমরা হয়তো জানেন আমরা ইনভেস্টমেন্টের একটা প্ল্যান করতেছি। ইনভেস্টমেন্ট মানে যারা নতুন উদ্যোক্তা আছে, যাদের প্রজেক্ট রানিং আছে, তাদের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থার একটা প্ল্যান করতেছি। তো কিছু নতুন উদ্যোক্তার সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। এটা কাজটা একটু আমরা অনলাইনের বাইরে করার চেষ্টা করতেছি, কারণ এটা বেশি করে দেখাইলে ভুল বোঝাবুঝি বা আমাদের হাতে আছে বাজেট কম, কিন্তু আমরা চাচ্ছি সঠিক উদ্যোক্তাটাকে আসলে খুঁজে বের করতে। এই জন্য হচ্ছে একটু আমি চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরে আসছি। আপনাদের সাথে হয়তো দেখা হয়নি বা আমি পোস্টও করিনি, ইনশাল্লাহ পোস্টও করব, দেখাও করব, আপনাদের সাথে কথাও হবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত যেহেতু আপনাদের সাথে কথা হলো, আপনাদের আরও যত কোশ্চেন আছে জমায় রাখবেন। আবার যখন আমরা আসতেছি, আবার যখন আমরা করব, তখন ইনশাআল্লাহ আপনারা যদি আপনার কমেন্টস করলে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দিয়েছি এখন একজন সবাইকে। আর রুহুল আমিন ভাই লিখেছেন উনি দেখছেন ময়মনসিংহ থেকে। বরিশাল আসবেন না? হ্যাঁ ভাই, বরিশাল আসবো না কেন, অবশ্যই বরিশাল আসবো। আমার প্ল্যান আছে বরিশাল, আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আমি একসাথে শেষ করার একটা প্ল্যান আছে। আমি হয়তো হুট করে চলে আসব। যারা আমাদের সাথে রেগুলার আছেন, যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চান, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের রিলেটেড বা আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড, অথবা আপনার গাইডলাইনের জন্য কাজ করতে পারতেছেন না, অ্যাকচুয়ালি যারা ব্যবসায়ী। কারণ আমি যদি এখন ওপেনলি বলা শুরু করি যে ভাই আমি সবার সাথে কাজ করব, দেখা যাবে যে অনেকেই আসবে যারা আসলে কিন্তু মানে খুব একটা মানে বিজনেস রিলেটেড না, তারা শুধু ইনভেস্টমেন্ট চাচ্ছে। আমি চাচ্ছি যাদের মধ্যে ক্ষুধা আছে এরকম কিছু লোক খুঁজে বের করার জন্য। আমি কক্সবাজারে গেছিলাম, এই লাস্ট মান্থেই কক্সবাজার গেছিলাম এরকম উদ্যোক্তাদের সাথে কথা বলা, যে দুজন উদ্যোক্তার সাথে অলরেডি কথা হয়েছে। চট্টগ্রাম গেছিলাম, একজন উদ্যোক্তার সাথে কথা বলে আমি চলে আসছি 2 দিনের প্রোগ্রামে। তারপর আমি পার্সোনালি কিছুদিন কক্সবাজারে ছিলাম। আমি এইবার সামনের মাসে হয়তো খুলনাতে যাব, জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষের দিকে খুলনাতে যাব। খুব বললাম, কিন্তু ঘোষণা দিব না, ঘুরে এসে তারপরে পোস্ট করব যে খুলনায় গেছি। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি সবার সাথে কাজ করার চেষ্টা করতেছি, এবং আমি প্রতিটা জেলায় একটা টিম বিল্ড করার চেষ্টা করতেছি। আচ্ছা, একজন লিখছে অ্যামাজনে বিজনেস করতে চাই কিচেন আইটেম নিয়ে। খুবই ভালো, অ্যামাজনে বিজনেস করা আস্তে আস্তে আমাদের জন্য খুবই ভালো একটা ওয়ে হবে। এখন তো গভর্নমেন্ট চেষ্টা করতেছে, যদিও পেপেল আসবে, এই আপেল আসবে, পেপেল আসবে শুনতেছি গত 3-4 বছর ধরে, এখনো পৌঁছায় নাই বাংলাদেশে। তবে এগুলো উন্মুক্ত করে দেওয়া দরকার, ডিজিটাল কারেন্সি এবং ডিজিটাল ওয়েগুলো উন্মুক্ত করে দেওয়া দরকার। বাংলাদেশে যেই হারে বেকার বাড়তেছে, যদি ডিজিটালাইজ করে দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে, এবং আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে কেউ যদি অ্যাকচুয়ালি ব্যবসা করতে চায়। আমি সহযোগিতা করতে গেলে দেখা যায় যে সামনের সিরিয়ালে যারা আসে তারা অ্যাকচুয়ালি ব্যবসা করার মন মানসিকতা নাই তাদের, বা তাদের প্ল্যান নাই, কিন্তু তারা ব্যবসা করতে আমাদের সাথে চলে আসছে। সো আমরা চেষ্টা করব একদম পারফেক্টলি যারা সত্যিকারের ব্যবসায়ী তাদেরকে ফাইন্ড আউট করেই ইনভেস্টমেন্ট বা আদার্স প্ল্যান করার জন্য। তো আশা করতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিগমের সাথে থাকবেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে আমাদের লাইভ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, একজন ময়মনসিংহে দাওয়াত দিছে, ভাই দাওয়াত তো দিলেন ভাই। এভরিওয়ান ইন হাংরি ফর মানি, এআর রহমান, ঢাকা। হ্যাঁ, এআর রহমান খান বলছেন জি ভাই, এভরিওয়ান হাংরি ফর মানি বাট মোস্ট অফ দ্য পিপল নট হাংরি ফর ওয়ার্ক।
কিন্তু আমরা চাচ্ছি যে হাংরি ফর ওয়ার্ক, ডাই হার্ড মানে পরিশ্রম করতে প্রস্তুত এরকম লোক। তো সেক্ষেত্রে আমি ইনভেস্টমেন্টের সাথে একটা চমৎকার বিজনেস রিলেটেড একটা ফিল্ড তৈরি করতে চাচ্ছি, যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মুক্তাগাছা মন্ডা থেকে, মুক্তাগাছার একজন আছেন মুক্তাগাছা থেকে, আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে লাইভেই। আর আমি বাংলাদেশে এইটা কথা দিচ্ছি যে জানুয়ারিতে আমি পর্যন্ত ব্যস্ত থাকবো, ফেব্রুয়ারি মার্চ আমি বাংলাদেশে আপনাদের সাথে সময় দিব, আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোচিংয়ের সাথে থাকবেন। যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আমি আপনাদের সাথে কথা বলবো। যে কোনো প্রশ্ন নিয়ে, বিজনেস রিলেটেড প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকবেন। আমার জানা মতে যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এবং ইনভেস্টমেন্ট নিয়ে আমি লাইভ করব না আর, কারণ ইনভেস্টমেন্ট নিয়ে লাইভ করতে গেলে মূলত তারাই সামনে এসে দাঁড়ায় যারা আসলে শুধুই টাকাটা চাচ্ছে। আমি চাচ্ছি আসলে বিজনেস মন মানসিকতা প্রতি জেলা থেকে অন্তত 10 জন উদ্যোক্তা তৈরি করতে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।